নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো মন্ত্রশক্তি কোনো গাঁজাখড়ি জিনিস নয়, সত্যি এর ক্ষমতা অপরিসীম। মন্ত্র বলে অসাধ্য সাধন করা যায়, মন্ত্র বলে একটা মানুষকে মেরে ফেলা যায়, আবার মন্ত্র বলে একটা প্রাণ বাঁচিয়েও দেওয়া যায়। আজ তোমাদের বলবো এমনই এক মন্ত্র শক্তির ঘটনা, যেটা শেয়ার করেছেন হেনা চট্টোপাধ্যায়। অসংখ্য সুন্দর সুন্দর ঘটনা এর আগে যিনি আমাদের উপহার দিয়েছিলেন। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, তোমরা যারা এখনো একবারও এখানে ঘটনা পাঠাওনি, একবার পাঠিয়ে দেখতে পারো। যদি পরিবেশনা পছন্দ না হয়, আর না হয় পাঠিও না। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক মঙ্গলবার ও শনিবার রাতে এমন দুর্দান্ত দুর্দান্ত ঘটনা শোনার জন্য। এবারে তাহলে আসি আজকের ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে নমস্কার অমিতদা, কেমন আছেন? অনেকদিন আপনাকে কোনো ঘটনা পাঠানো হয় না, এর জন্য আমি ভীষণভাবে দুঃখিত। তবে আজ আমি একটা ঘটনা এখানে শেয়ার করব। অজিতদার কথা আপনার মনে আছে? মাঝে মাঝে যার দোকানে গিয়ে আমি আড্ডা দিতাম। সেদিন ওনার দোকানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তখন কথায় কথায় এই ঘটনাটি আমাকে বলল। ঘটনাটি অনেক বছর আগের, বুঝলে না, 1999 বা 2000 সাল হবে। তখন আমার খুব ভালো একজন বন্ধু ছিল, নাম সুনীল, ব্রাহ্মণের ছেলে। আমরা একই সঙ্গে খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম। কলাপুকুর বলে একটা পুকুর ছিল, বিকেলবেলা ওই পুকুর পাড়ে বসে আড্ডা দিতাম। তো একদিন বিকেলে আমরা বন্ধুরা সেখানে হাজির হয়েছি, কিন্তু দেখলাম সুনীল তখনও আসেনি। তারপর ওকে ওর বাড়িতে ডাকতে গেলাম আমরা। বাড়িতে ঢুকিনি, বাইরে থেকেই শুনতে পেলাম ওর বাবা ওকে খুব বকাবকি করছে। বই খাতা সব উঠোনে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সারাটা দিন শুধু টো 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 টো, লাগবে না তোর পড়াশোনা করতে, বেরিয়ে যা বাড়ি থেকে। পরে শুনলাম সুনীল নাকি বাড়ি ছেড়ে কোথায় পালিয়ে গিয়েছে। ওর বাবা মা ওকে অনেক খোঁজাখুঁজিও করে তারপর, কিন্তু কোথাও ওর কোনো হদিশ পাওয়া যায়নি। আমরাও এক প্রকার নিরাশ হয়ে পড়েছিলাম। তারপর প্রায় বছর 5 কেটে গিয়েছিল। হঠাৎ একদিন শুনলাম সুনীল নাকি বাড়িতে ফিরেছে। মস্ত তান্ত্রিক হয়েছে এখন, কামাখ্যা থেকে কত কিছু শিখে এসেছে নাকি। তো শুনে এরপর আমরা সুনীলের সঙ্গে দেখা করতে গেলাম ওর বাড়িতে। দেখলাম চেহারার অনেক পরিবর্তন, মাথা ভর্তি বড় বড় চুল, গাল ভর্তি দাড়ি, অনেকটা রোগাও হয়ে গিয়েছে। তো টুকটাক কথাবার্তা বললাম। তারপর বললাম, হ্যাঁ রে ভাই, কামাখ্যা থেকে কি কি শিখে এলি, আমাদের দেখাবি না একটু? সুনীল বলল, নিশ্চয়ই দেখাবো, তবে এখানে না, রাতে শ্মশানে আয়। তো রাত হলে আমরা সবাই শ্মশানে উপস্থিত হলাম। চারদিক নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই। সুনীল বলল, বল এবার কি দেখতে চাস? আমি তখন বললাম, শুনেছি মন্ত্র বলে অনেক কিছু করা যায়, মিষ্টি মন্ডা কত কিছু নাকি নিয়ে আসা যায়, তো আমাদের কিছু খাওয়াতে পারবি? সুনীল বলল, এই ব্যাপার, কি খাবি বল? আমি তখন একটু ভেবে উত্তর দিলাম, ল্যাংচা। সুনীল মুচকি একটু হাসলো, তারপর বলল, ওইখানে একটা মালসা পড়ে আছে, দেখ, ওটা ধুয়ে নিয়ে আয়। তারপর আমি ওটাকে পুকুরের জলে ভালো করে ধুয়ে নিয়ে এলাম। সুনীল পকেট থেকে একটা লাল কাপড় বের করে সেটা ভালো করে ঢেকে দিল। তারপর বিড়বিড় করে কি যেন মন্ত্র বলল। তারপর বলল, নে
এবার ঢাকাটা তোল দেখি। তারপর কাপড়টা সরাতেই দেখি সত্যি সত্যি পুরো মালসা ভরা ল্যাংচা। সুনীল বলল, নে, যে কটা খাবি তুলে নে। নিলাম, তারপরেও বেশ কয়েকটা বেঁচে গেল। সুনীল বলল, যা, এটা আবার ওইখানেই রেখে আয়, শ্মশান ভৈরব গ্রহণ করবেন। বুঝতে পারলাম যে সুনীল এখন আর আমাদের মতো সাধারণ নেই। আমরা যেসব স্বপ্ন দেখি, কল্পনা করি, ও সেটা বাস্তবে করে দেখাতে পারে। তাহলে ওরা আরো কয়েকটা ঘটনা বলি, শোনো। একদিন সুনীল বলল, অজিত, চল আমার পিসি বাড়িতে চল, অনুষ্ঠান আছে। আমারও কোনো কাজ ছিল না, বললাম, আচ্ছা চল। তো যথাদিনে ট্রেনে চেপে আমরা রওনা দিলাম। মানকর স্টেশনে নেমে যেতে হয়। তো মানকর আসার আগেই একটা ঘটনা ঘটল। কোত্থেকে দুটো মস্তান মতো ছেলে আমাদের সামনে এসে দাঁড়ালো। ভোজালি বের করে আমাদেরকে বলল, এই, যদি জানে বাঁচতে চাস, চাঁদ আছে, বের কর শিগগির। আমরা তো সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেলাম। আমার কাছে 200 টাকা মতো ছিল, বের করে দিয়ে দিলাম। ওদিকে সুনীলের কাছেও 100 মতো টাকা ছিল, সুনীলও বের করে দিয়ে দিল। তারপর ছেলে দুটো চলে গেল, আর আমরাও মানকর স্টেশনে নেমে পড়লাম। আমি তখন সুনীলকে বললাম, এইভাবে টাকাগুলো নিয়ে চলে গেল, কিচ্ছু করতে পারলি না। তাহলে ওসব মন্ত্র ফন্ত্র শিখে লাভটা কি হলো তোর, যদি এগুলোকে শায়েস্তাই না করতে পারলি? সুনীল মুচকি এসে বলল, আরে মাথা গরম করিস না, দাঁড়া না, দেখতে থাক। বলে সুনীল আমাকে একটা সিটের নিচে নিয়ে গিয়ে বসালো। তারপর বুক পকেট থেকে একটা লাল শালু কাপড়ের পুটলি বের করে বিড়বিড় করে কি যেন মন্ত্র বলল। কিছুক্ষণের মধ্যেই একটা আশ্চর্যকর ঘটনা দেখতে পেলাম। দেখি ওই ছেলে দুটো কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আসছে, এসে শটান আমাদের পায়ে পড়ল। বলল, আমাদের আমাদের মাফ করে দিন, মাফ করে দিন, আমাদের 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 সারাটা শরীর লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে, আমরা আমরা থাকতে পারছি না। একটা নারী কণ্ঠ শুনতে পেলাম, বলছে, যা যা, টাকাগুলো ফেরত দিয়ে আয়, ওরা ওখানে বসে আছে, যা, না হলে শেষ করে ফেলবো তোদের। তাই তাই আমরা ছুটতে ছুটতে এলাম, আমাদের আমাদের ক্ষমা করে দিন, এই নিন আপনাদের টাকা। টাকাগুলো আবার ফেরত পেয়ে আমি তো বিশাল খুশি। ইতিমধ্যেই সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গিয়েছিল। তারা তখন ওদেরকে ধরে বোঝালি কেড়ে নিয়ে মারধর করতে লাগলো। সুনীল তখন ঠেকিয়ে বলল, আরে থাক থাক, আর মারবেন না, অনেক কষ্ট পেয়েছে, না হলে কি আর এইভাবে ছুটে আসে টাকা ফেরত দিতে? তবে তোমরা এসব ছেড়ে দাও, বুঝলে, সৎ পথে খেটে খাও, কেউ তোমাদের দিকে আঙুল তুলতে পারবে না। কিন্তু এসব করে সারাটা জীবন চলে না, যখন ধরা পড়বে থানা, পুলিশ, আদালত করতে করতে সারাটা জীবন শেষ হয়ে যাবে। যাও, এসব আর করো না। তো এরপরে আমরা আবার ওর পিসি বাড়িতে গেলাম। সন্ধে তো হয়েই গিয়েছিল, রাতটা কাটিয়ে পরদিন আবার ফিরে এলাম। এর আবার বছরখানেক পরের একদিনের একটা ঘটনা শোনো। আমাদের গায়ের রাধা মাধবের মন্দির খুব জাগ্রত, যে যা মানত করে তা নাকি ফলে যায়। ফলে সোনার মুকুট, হাতের বাউটি, কানের দুল, গলার হার, প্রচুর সোনাদানা ছিল ঠাকুরের। একদিন রাতে মন্দিরের তালা ভেঙে চোরে সব গয়না চুরি করে নিয়ে যায়। যাদের বাড়ির মন্দির, সকালে উঠে তার ওই কাণ্ড দেখে তো কপালে হাত। হইচই হুলস্থুল কাণ্ড পড়ে গেল, সারা গ্রামের লোকজন জমা হয়ে গেছে। খবর পেয়ে আমি আর সুনীল দেখতে গেলাম। গিয়ে দেখি যে সব কিছু খোয়া গিয়েছে। তো গাঁয়ের লোকেরা ততদিনে জেনে গিয়েছিল যে সুনীল কামাখ্যা ফেরত তান্ত্রিক, অনেক কিছু শিখে এসেছে ওখান থেকে। তাই ওকেই তখন সবাই ধরে পড়ে বলল,
একমাত্র তুমি এখন গয়নাগুলো উদ্ধার করে দিতে পারো বাবা। কিছু একটা করো, ঠাকুরের জিনিস। সুনীল তখন সবাইকে হাত দেখিয়ে শান্ত থাকতে বলল। তারপর মন্দিরের চাতালে বসে পকেট থেকে ওই লাল কাপড়ের পুটলিটা বের করলো। বিড়বিড় করে আবার কি যেন একটা মন্ত্র বলল। সবাই অধীর আগ্রহে দেখতে লাগলো কি হয় কি হয়। কিছুক্ষণ পরে হঠাৎ একটা বাচ্চা ছুটতে ছুটতে এলো। বলল, জানো ওই বড় রাস্তার ওখানে 3টে লোক মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে আর খুব কাঁদছে। এসো এসো, দেখবে এসো। সবাই তখন ছুটলো ওদিকে। গিয়ে দেখলো যে সত্যি 3টে লোক মাটিতে পড়ে ছটফট করছে আর চিৎকার করছে। তাদের হাতে একটা পুটলি। গায়ের লোকেরা গিয়ে বলল, আপনাদের কি হয়েছে, এরকম করছেন কেন? ওনারা বলেন, আমরা আমরা দোষ করেছি, আমাদের ক্ষমা করে দিন। ওই ঠাকুরের গয়না আমরাই চুরি করেছিলাম। আমাদের সারাটা গা জ্বলে পুড়ে যাচ্ছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমরা আর থাকতে পারছি না। আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এই নিন গয়না। সুনীল তখন ওনাদের হাত থেকে গয়নার পুটলিটা নিয়ে ওই লোকটাকে ফেরত দিল। হার, বাউটি, মুকুট, দুল, পায়ের তোড়া, যা যা সব ঠাকুরে ছিল সবই পাওয়া গেল, কিচ্ছু খোয়া যায়নি। ভদ্রলোক সেটা পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেলেন। গায়ের লোকজনরা তো উল্টে তাদেরকে মারতে গেল। সুনীল তখন তাদেরকে ঠেকিয়ে বলল, থাক, মারবেন না, জিনিস তো পাওয়া গেছে। তারপর পকেট থেকে আবার ওই লাল পুটলিটা বের করে কি যেন মন্ত্র বলল। পরক্ষণেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। লোক দুটোর শরীরে আর জ্বালা যন্ত্রণা নেই, চোখে দেখতে পাচ্ছিল তারা। সুনীল তাদের শাসিয়ে বলল, যান, এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যান, আর কখনো যেন এই গ্রামের ত্রিসীমানায় আপনাদের না দেখি, যান। এভাবে দিকে দিকে সুনীলের নাম ছড়িয়ে পড়তে লাগলো, পরিচিতি বাড়তে লাগলো সুনীলের। সুবিধা অসুবিধা নিয়ে লোকজন তখন সুনীলের কাছে আসতে লাগলো। সুনীলও যথাসাধ্য চেষ্টা করত মানুষের উপকার করার। যত মানুষের উপকার হয় তত যেন ভিড় বাড়ে। সকাল বিকেল সারাক্ষণ সুনীল ব্যস্ত, আগের মতো আর ফাঁকা নেই। আমাদের বন্ধুত্বটাও সময়ের অভাবে কেমন যেন ফিকে হয়ে যেতে বসেছিল। যার সঙ্গে রোজ বিকেলে আড্ডা দিতাম, একটা পেয়ারা 2 বন্ধুতে ভাগ করে খেতাম, সেই দিনগুলো কেমন যেন অতীত হয়ে যাচ্ছিল। সারাটা সপ্তাহেও সুনীলের আর তেমন দেখা পাওয়া যেত না। কলাপুকুরের ধারে অন্য বন্ধুরা সবাই বসে থাকতাম, কিন্তু সুনীল আসতো না। এভাবে একটা সময় সুনীলও সেটা বুঝতে পারছিল, মানুষের উপকার করা তো অবশ্যই কর্তব্য, কিন্তু সারাটা দিন এসব করে করে ও কেমন যেন হাঁপিয়ে উঠছিল। বুঝতে পারছিল যে সময়ের অভাবে বন্ধুত্বটা যেন মরে যেতে বসেছে। তখন ও নিজেই একদিন এসে বলল, আজ আর কোনো কাজ না, চল আজ সিনেমা দেখতে যাব। শুনে তো আমার খুব আনন্দ হলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে 2 বন্ধুতে রওনা দিলাম। রোডে এসে বাস ধরলাম। 2 বন্ধুতে গল্প করতে করতে যাচ্ছি। এমন সময় আবার হঠাৎ একটা ঘটনা ঘটল। বাসের মধ্যেই একজন বৃদ্ধ হাউমাউ করে কেঁদে কেটে বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল আমার। জানা গেল মেয়ের বিয়ের জন্য 5 ভরি সোনার গয়না বানিয়েছিলেন। সোনার দোকান থেকে সেই গয়না নিয়েই ফিরছিলেন। সাথে আরো 80,000 টাকা ক্যাশ ছিল। সেই ব্যাগটাই কোথায় খোয়া গিয়েছে ওনার। বৃদ্ধ তো হাউমাউ করে বুক চাপড়ে চাপড়ে কাঁদতে লাগলেন, প্রায় হার্ট ফেল করার মতো অবস্থা। বাস কন্ডাক্টর বললেন, যদি আপনাদের মধ্যে কেউ নিয়ে থাকেন তো ব্যাগটা দিয়ে দিন, না হলে কিন্তু ব্যাগ চেক করা হবে সবার। তারপর বাসটা এক জায়গায় দাঁড় করানো হলো, সবার জিনিসপত্র চেক করা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না।
সবাই বৃদ্ধকে মিথ্যেবাদী বলে দাগানোর চেষ্টা করছিল। বৃদ্ধ তো আরো কান্নাকাটি শুরু করে দিলেন। এদিকে সুনীল এতক্ষণ কোনো কথা বলছিল না, সবার সব খেল চুপচাপ দেখে যাচ্ছিল। সবার দৌড় যেখানে শেষ হলো, সুনীল তখন খেল দেখালো। বলল, চুপ করুন, চুপ করুন, শান্ত হন। আপনার গয়না, টাকা পয়সা সব ফেরত পাবেন। যে নিয়েছে এসে আপনার পায়ে পড়ে আপনাকে ফেরত দিয়ে যাবে। এই কথা শুনে পাশের লোকজন তো সবাই অবাক। বলে কি, কে? আমি তখন বললাম, ইনি ইনি কামাখ্যা সিদ্ধতান্ত্রিক সুনীল, আমার বন্ধু। বুক ফুলিয়ে একরকম গর্ব করেই কথাগুলো বললাম। সুনীল তারপর আবার সেই লাল কাপড়ের পুটলিটা বের করলো, করে বিড়বিড় করে আবার মন্ত্র পড়তে লাগলো। পুটলিটা বাতাসে ভেসে একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। এই দৃশ্য দেখে সবাই তো অবাক, সবাই তো অপেক্ষা করছে কি হয় শেষ পর্যন্ত। শেষে 5 মিনিট হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, কিন্তু কিচ্ছু হচ্ছে না তখনও। এবার আমারও কেমন যেন চিন্তা হতে লাগলো। গর্ব করে কথাগুলো তো বললাম, যদি তা না হয় কি অপমানিতই না হতে হবে। তখন সুনীলের মুখের দিকে তাকিয়ে আমি ইশারা করলাম। সুনীল আত্মবিশ্বাসের একটা মুচকি হাসি দিল। তারপরেই দেখা গেল দুটো লোক মারে বাবারে বলে ছুটতে ছুটতে এসে হুমড়ি খেয়ে সুনীলের পায়ে পড়ল। সুনীল বলল, কি হয়েছে, এমন করছেন কেন? এমন ভাব করলো সুনীল যেন সুনীল সব কিছু জানে। লোক দুটি বলল, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাদের। উনি যখন ওই বাস স্টপেজে দাঁড়িয়েছিলেন বাস ধরবেন বলে, আমরা তখন এই ব্যাগটা চুরি করে নিই। তারপর আমরা যে পালানোর চেষ্টা করেছি, অমনি দেখি একটা কালো ছায়া আমাদের পিছু করেছে। হাতে একটা ছড়ি মতো আমাদের পিঠে মারছে আর বলছে, যা যা, যার জিনিস তাকে ফেরত দিয়ে আয়। শিগগির যা, ওখানে ওরা বসে রয়েছে, ফেরত দিয়ে আয়, যা। সেই থেকে মারতে মারতে আমাদের তাড়া করে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমাদের ক্ষমা করে দিন। পাশের লোকজন তো সবাই অবাক হয়ে গেল এই দেখে। তারপর ওই দুজন লোককে তারা খুব মারধর করতে লাগলো। একজন বৃদ্ধ মানুষের এই অবস্থা করা। কিন্তু সুনীল লোকজনের মার থেকে এবারও তাদেরকে বাঁচিয়ে দিল। বলল, থাক থাক, মারবেন না, অনেক মার খেয়েছে। মারতে মারতে সারাটা রাস্তা তাড়া করে নিয়ে এসেছে, দেখবেন, দেখুন। বলে সুনীল জামা তুলে দেখালো। সত্যি সত্যি মেরে মেরে পিঠে ছাল পাকলা তুলে দিয়েছে। বাসের লোকজন তো সবাই অবাক। সত্যি সত্যি তাহলে মন্ত্রশক্তি বলে কিছু হয়। এই ভেজালের যুগেও সত্যি জিনিস তার মানে আছে। এরপর লোক দুটোকে পুলিশের হাতে না দিয়ে সেবারের মতো ছেড়ে দেওয়া হলো। তারপর আমরা সিনেমা দেখতে গেলাম। সিনেমা দেখে তারপর বাড়িতে ফিরলাম। ফিরতে ফিরতে সুনীলকে সেদিন জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ভাই, তোর ওই লাল পুটলিটার মধ্যে অনেক ক্ষমতা সে তো বুঝলাম, কিন্তু সবাই যে একটাই কথা বলে, একটা নারী কণ্ঠ তারা শুনতে পায়, কি সে, কোনো ভূত পেতনি? সুনীল তখন হেসে উত্তর দিল, না না, তিনি স্বয়ং মা। সুনীল যে কথাটা বলল, হয়তো কথাটা সত্যি, না হলে পরে যে ঘটনাটা বলবো তার মোকাবিলা করা এতটা সোজা ছিল না। এর মাস পাঁচেক পরে একদিন রাস্তায় সুনীলের সঙ্গে দেখা। সেদিন ছিল অমাবস্যা। মায়ের ভোগ দেবে বলে সুনীল দুধ আনতে যাচ্ছিল। আমাকে দেখে বলল, আরে অজিত, ভালোই হলো তোর সঙ্গে দেখা, চল, একা একা যেতে ভাল লাগছিল না, একটু দুধ নিয়ে আসি, আজ তো অমাবস্যা, মায়ের ভোগ দেব, চল। তো গেলাম, গিয়ে ভালোই করেছিলাম।
অন্য একরকম ঘটনার সাক্ষী হলাম। গোয়ালা বাড়িতে গিয়ে সুনীল কাকিমাকে বলল, কাকিমা 500 দুধ দিন তো। এমন সময় ঘর থেকে একটা আর্তচিৎকার শোনা গেল। সুনীল বলল, ওভাবে কে চেঁচাচ্ছে কাকিমা? কাকিমা বললেন, ও আমার শ্বশুর মশাই, কি যেন হয়েছে, মাঝে মাঝে ওরকম চিৎকার করে। তারপর সুনীল আর আমি দেখতে গেলাম। গিয়ে দেখলাম বৃদ্ধ অসহ্য যন্ত্রণায় ছটফট করছে আর ওই রকম ভাবে চেঁচাচ্ছে। সুনীল বলল, কি হয়েছে দাদু, এরকম ভাবে চেঁচাচ্ছেন কেন? দাদু বলেন, জানি না বাবা, মাসখানেক ধরে এরকম কষ্ট পাচ্ছি। শরীরটা বড্ড খারাপ, খাওয়া দাওয়া নেই, রাতে ঘুম নেই, সারাক্ষণ শরীরের মধ্যে কেমন যেন অস্বস্তি, আর গায়ে হাত দিলেই কেমন যেন বালি বালি মতো পড়ে, থাকতে পারি না, খুব খুব কষ্ট হয়। সুনীল ওনাকে তখন ধরে বাইরে নিয়ে এলো। তারপর গায়ে হাত দিতেই ঝুরঝুর করে কেমন যেন বালি পড়তে লাগলো। দেখে তো আমিও অবাক হয়ে গেলাম, এমন জিনিসের আগে তো কখনো দেখিনি। সুনীল তখন বলল, একে তো বালি বান মারা হয়েছে। এই বান মারলে মানুষ খুব কষ্ট পেয়ে মরে। আমি তখন বললাম, কে করেছে এই কাজ? সুনীল তখন ওই বৃদ্ধের গায়ে ফুঁ দিতে লাগলো। ঝুরঝুর করে বালি পড়ছে। সুনীল তারপর মাটির ওপরে ছক কেটে ওই লাল পুটলিটা তার উপরে রেখে কি যেন মন্ত্র পড়তে লাগলো। পুটলিটা আবার ওরকম ওপরে উঠছে, নিচে নামছে। এমন করতে করতে প্রায় 20-25 মিনিট পরেই একজন লোক ছুটতে ছুটতে এলো। এসে সুনীলের পায়ে হুমড়ি খেয়ে পড়ল। বলল, আমাকে আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। বানটা আমি মেরেছিলাম, কিন্তু দোষ আমার নয়। এই মহিলার বাবা আমাকে গিয়ে বলেছিল যে মেয়েকে বাঁচাতে। ওর শ্বশুরমশাই ওর ওপর নাকি খুব অত্যাচার করে, মেয়েটা মরে যাবে, মেয়েকে বাঁচান। সেই কাকিমাও তখন বলেন, হ্যাঁ, আমায় খুব অত্যাচার করতেন ইনি, খেতে পড়তে দিতেন না, গরু ছাগলের মতো সারাদিন খাটাতেন, গালাগাল করতেন, মারধরও করতেন। তাই আমি বাবাকে বলে ওনাকে বান মারিয়েছিলাম। ইতিমধ্যে মহিলার বাবাও সেখানে উপস্থিত, তিনিও ক্ষমা চাইলেন। আমি জানি এটা অনেক বড় ভুল, কারো জীবন নেওয়ার অধিকার আমাদের নেই, কিন্তু কি করব, বাবা তো, মেয়ের কষ্ট আর দেখতে পাচ্ছিলাম না, তাই এই অন্যায় কাজটা করে বসেছিলাম। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। সুনীল তখন তাদের সবাইকে ক্ষমা করে দিল। তারপর পকেট থেকে কি যেন একটা বের করে ওই বৃদ্ধকে খাইয়ে দিল। সঙ্গে সঙ্গে বৃদ্ধের শরীর থেকে জ্বালা পোড়া সব ম্যাজিকের মতো ঠিক হয়ে গেল। সুনীল তখন মহিলাটির শ্বশুরমশাইকে বলেন, কাজটা আপনিও ভালো করেননি দাদু, বৌমা তো মেয়ের মতো হয়। মেয়ের ওপরে কি এত অত্যাচার করতেন? তাহলে বৌমার ওপরে করছিলেন কেন? সে তো আপনাদের মুখের দিকে তাকিয়ে নিজের বাড়ি ঘর বাপ মা সব ত্যাগ করে এসেছিল। সেই অভাবটা বউরা যেন বুঝতে না পারে, শ্বশুর বাড়ির লোকদের সেটাই কর্তব্য হওয়া উচিত। তখন সেই বৃদ্ধ ক্ষমা চান, নিজের ভুল বুঝতে পারেন। এরকম সুনীলের অসংখ্য ঘটনার সাক্ষী আমি নিজে, কিন্তু কি বলবো ভাই হেনা, সুনীলকে বেশি দিন আর ধরে রাখতে পারিনি আমরা। কয়েক বছর পর আবার একদিন কোথায় চলে গেল, আজ অব্দি আর ফিরে আসেনি। শোনা যায় যে আবার নাকি সেই কামাখ্যাতেই চলে গিয়েছে ও, ওখানেই নাকি সাধন ভোজন করে, শক্তি সাধনা করে। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। মন্ত্রশক্তি আছে বই কি, তাই তো পূজা পাঠ থেকে শুরু করে গৃহপ্রবেশ, বিয়ে এমনকি শ্রাদ্ধেও মন্ত্রপাঠ করা হয়। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম
ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে অনিন্দিতা কুণ্ডু লিখেছে, প্রথম ঘটনাটা আমাকে খুব ভাবিয়েছে যে একজন মা কি করে এরকম হতে পারে, কারণ মায়ের কোল তো পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। আর দ্বিতীয় ঘটনাটি খুব সুন্দর। মিঠু পাত্র লিখেছে, তুমি আমার কমেন্ট পড়ো না। না না, তোমার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তাই কেন পড়ব না। সোমা মুখার্জি লিখেছে, আজকের ঘটনাটা যে ভালোই হবে সেটা বোঝা যাচ্ছে। গীতাদি লিখেছে, হ্যালো আমার সোনা ভাই, আদরের ভাই, তোমার সুন্দর সুন্দর ঘটনা শোনার জন্য আমি পাগল হয়ে বসে আছি, মোবাইল হাতে নিয়ে বসে আছি। জবা চক্রবর্তী লিখেছে, হ্যালো অমিত দাদা, ডানকুনি থেকে আমি জবা চক্রবর্তী। কাল রাতে দেখতে পারিনি, আজ সকালে দেখছি, খুব ভালো লাগলো। আপনার গলার তো কোনো কথা হবে না, যেমনই বলবেন সত্যি সত্যি খুব ভালো লাগে। সুব্রত সিনহা লিখেছে, এরকম ঘটনা এই প্রথম শুনলাম, খুব ভয় পেলাম শুনে। মনীষা কাকিমা লিখেছে, ঘটনাগুলো খুব ভয়ের। অজন্তা ঘরে লিখেছে, দুটো ঘটনাই অসম্ভব সুন্দর ঘটনা। আশিস কুমার দে লিখেছে, আমার সব থেকে ভালো লাগে তোমার চ্যানেলের ভৌতিক আর অলৌকিক ঘটনাগুলো। এছাড়াও আরও কমেন্ট করেছো সমীর সরকার, সুলেখা পণ্ডিত, কার্তিক সাঁতরা, প্রিয়া, চন্দন, অমিতা জেঠিমা, মৌসুমী মুখার্জি, সুরদীপ কুণ্ডু, অঙ্কন, বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।